বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অভ্যুত্থানের পরও একের পর এক ফুটেজ, ফোন আলাপ ফাঁসের অভিযোগ। তাহলে কি বন্ধ হয়নি রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতা? ফিলিস্তিনি একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণ প্রত্যক্ষ করল বিবিসি। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। এছাড়াও অনলাইনে যুক্ত আছেন প্রযুক্তি বিষয়ক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাবানাজ রশিদ দিয়া। তাদের কথা তো শুনবো, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। রাষ্ট্রীয় স্বার্থ কিংবা অপরাধ দমনে প্রয়োজন নজরদারি, অথচ সেই নজরদারির যন্ত্রপাতি দিয়েই হয়েছে আড়ি পাতা, করা হয়েছে ভিন্ন মত দমন। এমন নানা অভিযোগ উঠেছিল পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। কিন্তু গণঅভ্যুত্থানের পর কি বদলেছে সেই চর্চা? বন্ধ হয়েছে রাষ্ট্রীয়ভাবে জনসাধারণের ওপর আড়ি পাতার সুযোগ? জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। ৭৫ বছর আগে লেখা এই ধারণার সাথে অনেকেই মিল পান পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতার। আর তা হবেই বা না কেন? গত ১০ বছরে নজরদারি আর স্পাইওয়্যার কেনায় বাংলাদেশ খরচ করেছে $১৯ কোটি, টাকার অঙ্কে যা ২,০০০ কোটির বেশি। ধারণা করা হয় ২০১৫ সালে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করেই কথোপকথন ফাঁস করা হয় তৎকালীন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। আমি ভুক্তভোগী কথা তো আমি বলতেই পারি, কারণ আমার নামে যে মামলাটা দেওয়া হয়েছিল বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় দুটো মামলা, একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে সেনাবাহিনীকে উস্কানি দেওয়া বিদ্রোহের জন্যে। এবং সেটার জন্যে ডকুমেন্ট হিসেবে তারা ওই ভিডিওটার কথা উল্লেখ করেছিল, যেটা আমি সেই সময়ে সাদেক হোসেন খোকা সাহেবের সাথে কথা বলেছিলাম। গত বছর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পরও এমন কিছু ভিডিও বা আলাপচারিতা ছড়িয়ে পড়তে দেখা গেছে, যার পেছনে শোনা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার গুঞ্জন। কারণ এখনও বহাল তবিয়তেই আছে নজরদারি করা প্রতিষ্ঠান ও সরঞ্জাম। এক্ষেত্রে সবচেয়ে বেশি সামনে আসা নাম সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ভবনে চালু করা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি। অথচ জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনেও সংস্থাটিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল। যেটা প্রত্যাশিত ছিল যে আমাদের এই পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে, কাজে এই যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের যে কাজ কর্মকাণ্ড, সেখানে একটা সংস্কার এবং সেখানে একটা পরিবর্তনের প্রয়োজনীয়তা ছিল, যেটা কিন্তু এই এক বছরে অ্যাড্রেসড হয় নাই। কাজেই নির্বাচন হলে, নির্বাচিত পরবর্তী সরকার আসলে তারা যদি চায় তারা কিন্তু আগের মতো অ্যাবিউজ করতে পারবে। সে জায়গায় কিন্তু বড় কোনো পরিবর্তন আসেনি। ফলে আইনি এবং প্রযুক্তিগতভাবেই অনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী ব্যবস্থাগুলো রয়ে গেছে বলে মনে করছেন মিস্টার সাবির। বাংলাদেশের নজরদারি পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা প্রযুক্তি বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, নজরদারি কেবল কল রেকর্ডেই সীমাবদ্ধ ছিল না, বরং যে কোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণের কাঠামো গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশের সংবিধানের ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ টেক গ্লোবাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশটির অন্তত ২২টি আইনের মাধ্যমে নজরদারি কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়েছে। ২২টা আইনি বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেহেতু এই ধরনের ক্ষমতা দেওয়া আছে, সেটার একটা পর্যালোচনা হওয়া উচিত। একটি গবেষণা প্রতিষ্ঠান থেকে এই তথ্যগুলো সামনে এসছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের উদ্যোগ দেখি নাই। সো এটা যেহেতু একটা খুব বড় কনসার্ন ছিল অনেকের, গণ অভ্যুত্থানের সময়ও যে আড়ি পাতা করা হতো, বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্নভাবে যে ব্যবহার করে অনেকের গুরুতরভাবে হয়রানি করা হয়েছে, সেই জন্য এই সময় এই ধরনের একটা পর্যালোচনা খুবই জরুরি। টেক গ্লোবালের গবেষণা সামনে আসার পর আড়ি পাতার যন্ত্র কেনার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে নজর দেওয়ার বিষয় হলো, অন্যান্য অপারেটরের থেকে তথ্য নিয়ে নজরদারি ও আড়ি পাতার নীতিমালা যেমন পরিবর্তন হয়নি, তেমনি নতুন প্রণীত নীতিমালাতেও একই বিষয়গুলো রয়ে গেছে। স্টারলিংক চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না।
অথচ স্টারলিংকের খসড়া গাইডলাইনে নজরদারি ও আড়িপাতার সুযোগ রাখা হয়েছে। লাইসেন্স পাওয়ার জন্য মোবাইল অপারেটরদের 2 বছর পর্যন্ত ফোন রেকর্ড আর 6 মাস পর্যন্ত ইন্টারনেট ডেটা রেকর্ডের নীতিমালাও আছে অপরিবর্তিত। সম্প্রতি টেলিযোগাযোগ আইন সংশোধনের যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে আড়িপাতার বিষয়টি আগের মতোই রয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে এখানে রক্ষা কবচ হিসেবে যেটা দরকার ছিল যে কোনো স্বতন্ত্র কর্তৃপক্ষ এই বিষয়গুলো কী ধরনের ডেটা নেওয়া হচ্ছে এবং এটা কিভাবে সংরক্ষণ করা হচ্ছে সেটা তারা দেখতে পারতো, এরকম কোনো স্বতন্ত্র কর্তৃপক্ষের ভূমিকা এখানে আমরা দেখছি না। এটা সরকার সরাসরি বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই ধরনের তথ্য নিয়ে নিচ্ছেন। এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থাকা উচিত, সেটা জুডিশিয়ারি, সেটা অন্য লিগাল সিস্টেম, সেটা ব্যুরোক্রেসি, সবগুলো কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা এটা রাখতে হয়। সেই জায়গাটাতে আমাদের দেশে এই গ্যাপটা রয়ে গেছে এবং দেখা গেছে যে এই প্রতিষ্ঠানগুলো তারা চাইবেই নিয়ন্ত্রণের ক্ষমতা, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণের হচ্ছে একটা জায়গা থাকতে হবে, সেই জায়গাটা আমাদের দেশে আসলে মিসিং। টেক গ্লোবালের গবেষণা বলছে 2018 আর 24 সালের নির্বাচনের আগ দিয়ে এই ধরনের সরঞ্জাম কেনার প্রবণতা বেড়ে গিয়েছিল, যা থেকে বোঝা যায় ভিন্নমত দমনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতেই এসব নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বিশাল অঙ্কের অর্থ খরচ করে গণনজরদারির জন্য যে বিস্তৃত কাঠামো তৈরির তথ্য সামনে এসেছে তা যথাযথ আইনি ব্যবস্থার মধ্যে আনতে না পারলে আবারও অপব্যবহার হবার শঙ্কা করছেন অনেকে। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, এছাড়াও অনলাইনে যুক্ত আছেন টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাহবানাজ রশিদ দিয়া। মিস দিয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা গবেষণা করেছেন সরকার কিভাবে নাগরিকদের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করে, সেগুলো নিয়ে আপনারা কাজ করেছেন। এর কোনো বিশেষ প্যাটার্ন কি আপনাদের চোখে পড়েছে? কিভাবে আসলে এই নজরদারিগুলো করা এবং কোন কোন তথ্য কোন কোন মানুষকে গুরুত্ব দেওয়া হয় বা অগ্রাধিকার দেওয়া হয়? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনাদের প্রতিবেদনে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে আমরা দেখেছি গত 10 বছরে 2000 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে নজরদারির নানা ধরনের সরঞ্জাম এবং স্পাইওয়্যার ক্রয় করার জন্য। এবং যদি আমরা কিছু বিশেষ প্যাটার্ন লক্ষ্য করি, ফর এক্সাম্পল আমরা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা বলেন বা আইন শৃঙ্খলা বাহিনীরা বলেন, তারা চেষ্টা করেছে যে আমরা যদি নেটওয়ার্ক লেভেল ইন্টারসেপশন করতে পারি, অর্থাৎ যে আমার যে ইন্টারনেট কানেকশনটা আছে আমি সেটা যদি সেই লেভেলে আমি একটা যদি ইন্টারসেপশন করতে পারি, সেক্ষেত্রে আসলে ওই নেটওয়ার্কের সঙ্গে যতগুলো আমার ডিভাইসেস কানেক্টেড, সেটা আপনার মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, বাসার যে কোনো কম্পিউটার হতে পারে, আপনি আসলে তখন পুরো ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমরা এই ধরনের একটা কনসিস্টেন্ট প্যাটার্ন লক্ষ্য করি, কারণ একটা পর্যায়ে পর দেখা গিয়েছে যে অনেক চেষ্টা করেছে যে আপনি হয়তো বা বিশেষ কোনো তথ্য, বিশেষ কোনো কন্টেন্ট, বিশেষ কোনো ভিডিওকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছেন, কিন্তু যখন সেটা আসলে সফল হয়নি তখন আপনি একদম ইন্টারনেট ট্রাফিক লেভেলে, অর্থাৎ আপনার আইএসপি, আপনার আইআইজি, নিক্স অপারেটর লেভেলে আপনি তখন যন্ত্রপাতি বসিয়ে তারপর সেখানে আপনি নজরদারি করার চেষ্টা করছেন। এবং আপনাদের প্রতিবেদনে পরিষ্কার ফুটে উঠেছে যে আমরা দেখেছি নির্বাচনের আগে আমরা প্রায় 5 গুণ বেশি সরঞ্জাম ক্রয় করা দেখতে পাই। অর্থাৎ আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারি যে আসলে নজরদারির যে একটা লিমিটেড স্কোপ আছে, যে আমি অপরাধ দমনে করব বা জাতীয় নিরাপত্তার জন্য করব, সেটার বাইরেও যে স্কোপগুলো যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা, সেটা আসলে এই প্যাটার্নে পরিষ্কারভাবে ফুটে ওঠে। আচ্ছা, অধ্যাপক শামীম রেজার কাছে আসা যাক। এই যে জাতীয় নিরাপত্তা, অপরাধ দমন, এইসব উদ্দেশ্যের কথা বলা হয়, ফলো করে প্রচারও করা হয়, অন্তত সরকারের তরফে হয়েছে এর আগে। কিন্তু নজরদারির কারণে রাষ্ট্র আসলে কি ধরনের চরিত্র পায় এই নজরদারি, এবং যেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে? এগুলো রাষ্ট্রের পুরনো অভ্যাস। এগুলো স্নায়ুযুদ্ধের সময় আমরা কোনো কোনো রাষ্ট্রকে বিপুল ব্যয় করতে দেখেছি এই ধরনের নজরদারি তো বটে, সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রেও। এখনও পৃথিবীর বেশ কিছু রাষ্ট্রের কথা বলা যায় যারা নিজেদেরকে নিরাপত্তা রাষ্ট্র হিসাবে এক ধরনের প্রকাশ করে, এবং তারা উৎপাদনই শুধু করে না, তারা পৃথিবীর প্রচুর দেশে সেটা বিক্রি করে এবং আমাদের মতো দেশগুলো সেটা ক্রয় করে। একটা যুক্তি হতে পারে যে রাষ্ট্রের নিরাপত্তা, সেটা সামরিক নিরাপত্তা কিংবা অসামরিক বা মানব নিরাপত্তার কারণে রাষ্ট্রের কিছু তথ্যের প্রয়োজন হয়, খোঁজখবর রাখার প্রয়োজন হয়, কোনো কোনো সময় ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের উপরেও তার নজরদারির প্রয়োজন হয়। কিন্তু যে কথা উনিও বলছিলেন যে তার একটা পরিধি থাকে,
যে আমি কি কারণে কি কাজে সেটা ব্যবহার করব। এখন আমাদের এখানে কয়েকটা বিষয় আমার মনে হয় যে লক্ষ্য করা উচিত। একটা হলো এটা জনপরিসরে কোনো আলোচনাই হয় না। আপনি যদি পেছনে ফিরে তাকান কয়েক বছর আগে আমরা ছোট ছোট কিছু সংবাদ প্রতিবেদন পাই যে এই ধরনের স্পেয়ারওয়্যার কেনা হচ্ছে কিংবা এটা কোথায় ইনস্টল করা হচ্ছে বা কোথায় এটা স্থাপন করা হচ্ছে, এরকম ভাষা কিছু ধারণা পাই এবং হাতে গোনা কিছু সংবাদপত্র বা এই ধরনের আপনাদের মতো মাধ্যম কিছু আমাদেরকে ধারণা দেয়। কিন্তু এর বাইরে আলোচনাটা কিন্তু আর ব্যাপক আকারে এগোয় না। আমাদের প্রশ্ন থাকে যে আমাদের যে সংসদীয় কমিটি আছে এই সংক্রান্ত, তারা কি জানেন সেখানে কি আলোচনা হয়? তার মানে সেখানে যদি আলোচনা হয় তার কিছু একটা তো জানার অধিকার জনগণের আছে। তাহলে আপনি যে বলছেন যে একটা সীমারেখা থাকার দরকার, অবশ্যই সীমারেখা গোপনীয়তা নাগরিকের এবং রাষ্ট্রের নজরদারির মধ্যে। এখন দেখুন এখন দুটো, সেটা কে নির্ধারণ করবে, কোথায় নির্ধারিত হবে? এখানে আবার দুটো বিষয় আসে। একটা হলো যদি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কিছু নজরদারির প্রয়োজন হয়, সেটা দেখবার জন্যও কিন্তু এক ধরনের জনপ্রতিনিধিদের সেখানে সম্পৃক্ততা থাকে। যেমন সংসদীয় কমিটিগুলো জানে, পৃথিবীর বহু দেশে এরকম কমিটি আছে যাদের কাছে সেটা তথ্য থাকে, এমনকি তাদের কাছে সেটা পরবর্তীতে জবাবদিহিও করতে হয় কিভাবে ব্যবহৃত হয়েছে, কোথায় ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে এটা সম্পূর্ণভাবে অনুপস্থিত। দ্বিতীয় হলো এটা জনপরিসরে অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে নিরাপত্তার বিষয়গুলো বিস্তৃত আলোচনার ইস্যু নাও হতে পারে, কিন্তু এই কারণে আলোচনার ইস্যু হয় যে যখন আপনি 2000 কোটি টাকার মতো ব্যয় করছেন, আপনি কার কাছ থেকে কিনছেন, কোথায় স্থাপন করছেন এবং কি কারণে সেটা করছেন। এখন কারণটা আমরা এখন যেটা বুঝতে পারি সেটা শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তার কারণে ব্যবহৃত হয়নি, এটা ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কাউকে বিপদে ফেলার জন্য ব্যবহৃত হচ্ছে, সহজ কথা ব্ল্যাকমেল করার জন্য ব্যবহৃত হচ্ছে এবং বিপুলভাবে এটা আসলে বিরোধী পক্ষের কথোপকথন থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাৎপর্যটা যেটা হলো এক, যে তাহলে জাতীয় নিরাপত্তার সাথে আলোচনার সীমারেখাটা কোথায় সেটা আমরা নির্ধারিত ধরতে পারছি না, যে কোনটুকু জাতীয় নিরাপত্তার স্বার্থে, মানুষের স্বার্থে। সাথে আপনাকে প্রশ্ন করতে হবে যে সংস্থাগুলোকে এই সুযোগটা দেওয়া হচ্ছে, এই প্রযুক্তি দেওয়া হচ্ছে এবং যাদেরকে এই তথ্য ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে, তাদের আসলে কার্যপরিধি কতটুকু। কোন একটা গোয়েন্দা সংস্থা তিনি যদি সামরিক ক্ষেত্রে তিনি তার গোয়েন্দা সংস্থা হন, তাহলে সামরিক তথ্যের ক্ষেত্রে তার সীমা কতটুকু এবং অসামরিক ক্ষেত্রে তার সীমা কতটুকু সেটা কিন্তু আমরা জানি না। বা এটা যদি ধরেন এলিট একটা ফোর্সকে যদি দেওয়া হয়, ধরেন র্যাবের মতো প্রতিষ্ঠান, সে কতদূর ব্যবহার করবে আমরা এটা জানি না। পুলিশের কাছে অন্য আলোচকরা যেটা বলছিলেন যে এইটাকে মনিটর করার জন্য কোনো আমাদের প্রতিষ্ঠান নেই। এখন বাংলাদেশে এমনি জানেন যে ওই ধরনের আপনার পার্লামেন্টারি হিয়ারিং এর ব্যবস্থা নেই বা কার কাছে জবাবদিহি করতে হয় না, আবার দেখভাল করার জন্য কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ দিনের শেষে তথ্যটা কে পাচ্ছে, কোথায় যাচ্ছে, কে কি কাজে ব্যবহার করছেন, সেই প্রশ্নটা অত্যন্ত উন্মুক্ত হয়ে যায়, যে কারণে সে অধিকারের জায়গায় আইনগত বিষয় সেখানে চলে আসে। আচ্ছা, দর্শকদের একটা ধারণা দেওয়ার জন্য আমরাও বুঝতে চাই যে ধরনের প্রযুক্তির কথা আলোচিত হয়, বাংলাদেশের কাছে যে ধরনের প্রযুক্তি আছে বা সামগ্রিকভাবে যে ধরনের সক্ষমতার কথা আসলে আলোচিত হয়, সেখানে সরকার ঠিক কতটা, সরকার বা রাষ্ট্র বা কর্তৃপক্ষ ঠিক কতটা আসলে আমাদের ব্যক্তিগত পরিসরে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। উদাহরণ হিসেবে বলি, ধরুন আমার ফোনটা বন্ধ, সরকার কি এই বন্ধ ফোন থেকে তথ্য পেতে পারে, মানে কথা শুনতে পারে, কল রেকর্ড করতে পারে বা অন্য কিছু? কিভাবে আসলে তারা এই কাজটা করে, কতটা সক্ষমতা তাদের রয়েছে? এটা আসলে বোঝার জন্য আসলে আমাদের ডিভাইস কনফিগারেশন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আসলে আমরা এটা কয়েকটা লেয়ারের নজরদারি দেখতে পাই। ফর এক্সাম্পল আমরা শুরু করি যদি হচ্ছে একদম আমি যদি বলি বেস লেয়ার, যা আপনার আমার যে এখন আলোচনা হচ্ছে, একটা আদান প্রদান হচ্ছে, তথ্য আদান প্রদান হচ্ছে, আমরা মেসেজিং করছি একে অপরের সাথে, এটা হচ্ছে একটা সার্টেন লেভেল অফ ইন্টারসেপশন। তারপর আমি যাচ্ছি অ্যাপ লেয়ারে, ঠিক আছে, আপনি এখানে সিগন্যাল ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, ভাইবার ব্যবহার করছেন, সেখানে হচ্ছে আরেক ধরনের ইন্টারসেপশন। তারপর আমি চিন্তা করছি আসলে না, আমি এতটুকু না, আমি আসলে পুরো ডিভাইসেরই ফুল কন্ট্রোল চাই। তখন কিন্তু আপনি নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইসে আপনি তখন একটা ম্যালওয়্যার ইনস্টল করছেন, এক ধরনের ভাইরাস ইনস্টল করছেন। ইনস্টল করে আপনি যেটা করছেন যে আপনি আপনার ডিভাইসেরই একটা মিরর আপনার যে কোনো সংস্থার যে সার্ভার আছে, যে টেকনোলজি, সেখানে আপনি এটা ক্রিয়েট করছেন। তো তখন কিন্তু আপনার আসলে অ্যাপ লেভেল সিকিউরিটি, আমরা যে অনেক সময় সিগন্যালে বা হোয়াটসঅ্যাপে আমরা সিকিউরিটি কোড দেই, মেসেজ ডিলিট করে ফেলি, এগুলো তখন আর কোনো ফ্যাক্টর না, বিকজ আপনি তখন ফুল ডিভাইস কন্ট্রোল পেয়ে গিয়েছেন। সো আপনি যাই করেন না কেন, দি আদার পার্টি ক্যান অ্যাকচুয়ালি সি ইট। সো বাংলাদেশে আসলে আমরা 3টা লেভেলেই নজরদারি করার একটা আমরা নানান ধরনের এভিডেন্স পেয়েছি। আমরা দেখেছি যখন আমরা যখন টেক্সট মেসেজিং করি বা সাধারণ যখন ভয়েস কল করি, সেখানে আমাদের সবচেয়ে শক্তিশালী আমাদের যেটা বলি যে আমাদের ইন্টারসেপশন ক্যাপাবিলিটিস, যখন আমরা অ্যাপ লেভেলে চলে যাই, অর্থাৎ যেগুলো বিশেষ করে এনক্রিপ্টেড অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, সেখানে আমাদের নজরদারিটা সেই তুলনায় রিলেটিভলি কম, বিকজ এনক্রিপশন ব্রেক করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম
যদি আমি খুব বেসিক নিশ্চিত করি, ফর এক্সাম্পল আমার কাছে যদি কোনো ব্যক্তির ফোন নাম্বার থাকে, তাহলে কিন্তু আমি অ্যাপ স্টোর থেকে জানতে পারি সে সিগন্যাল ব্যবহার করছে না হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে, সে লাস্ট কবে ডাউনলোড করেছে, কয়েকবার রিডাউনলোড করেছে, আর কী ধরনের ফাইল সেন্ড করছে, বাট নট এক্স্যাক্টলি ফাইলের কন্টেন্ট কি। আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা সবচেয়ে বেশি যেটা আমরা দেখি সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক লেভেলে, অর্থাৎ আপনি যেটা বললেন যে আমার কি ফোন বন্ধ থাকলে আমি জানতে পারি, ডেফিনেটলি জানতে পারবেন, কারণ আপনি সেখানে আপনার ডিভাইস লেভেলে ইন্টারসেপশন করছেন। সো আপনি সেখানকার আপনার ডিভাইস লেভেলে যে ইউনিক আইডেন্টিফায়ার আছে সেটাকে আপনি কপি করে ফেলছেন, আপনি আপনার ডিভাইসের মিরর তৈরি করছেন, রাইট। সো ফর এক্সাম্পল আপনার ডিভাইস বন্ধ, তখন কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু আপনার ডিভাইস তো কনস্ট্যান্টলি বন্ধ থাকলেও তো একটা আপনার লেটেন্ট লোকেশন সে সেভ করে রাখে। সো আপনার লোকেশন ডেটা সেখানে আমরা পেয়ে যাচ্ছি। আর যদি আপনার ডিভাইস অন থাকে তখন আপনি লাইভে পাচ্ছেন আপনি কখন কী ধরনের টাইপ করছেন, কার সঙ্গে কথা বলছেন, কখন কোন অ্যাপ খুলছেন, সেই অ্যাপে আপনি কী করছেন, ফেসবুকে কী করছেন, গুগলে কি সার্চ করছেন, অল অফ দ্যাট ইজ কোয়াইট অ্যাভেলেবল ওয়ান্স ইউর ডিভাইস হ্যাজ বিন ইন্টারসেপ্টেড। তাহলে চূড়ান্ত সুরক্ষা বলে কিছু নেই আপনি বলছেন শাবানাজ রশিদ? আমি বলছি যে সুরক্ষা আসলে নেই সত্যিকার অর্থে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে আসলে এটার কতটুকু লেভেলে আমরা মনে করি না যে 17 কোটি মানুষের উপরে আসলে নজরদারিটা হয়েছে, এটা আসলে কতটুকু প্রসারিত। আমরা জানি যে ফর এক্সাম্পল রাজনৈতিকারে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা কি সকল রাজনৈতিক কর্মী নেই, কিছু রাজনৈতিক কর্মী, সকল আমি যদি আরো বড় পরিসরে দেখতেছি, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে বিকশিত হচ্ছে, ধরুন 17 কোটি মানুষের ডাটা প্রসেস করার ক্ষমতা যদি একসময় সে অর্জন করে, তাহলে তো সেই ব্যাপকতায় যাওয়া সম্ভব, কিন্তু সেটা ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। মানে এটা আসলে একটা সার্ভারের মধ্যে এত ডেটা স্টোর করা, মানে রিয়েল টাইম ডেটা স্টোর করা, হিস্টোরিক্যাল ডেটা স্টোর করা ইজ আ ম্যাসিভ আন্ডারটেকিং। এটা আসলে খুব কম রাষ্ট্রের পক্ষে আসলে সম্ভব এই লেভেলে ক্যাপাসিটি নিয়ে কাজ করা। কিন্তু হ্যাঁ, আমি যদি বলি একটা বেসলাইন লেভেল ইন্টারসেপশন, যে আমি কি যে কোনো মানুষের কল রেকর্ডিং দেখতে পারবো, ডেফিনেটলি ওটা আপনার খুবই বেসিক লেভেলের একটা ক্যাপাবিলিটি। কিন্তু একদম হাই এন্ড লেভেলের প্রত্যেকের ডিভাইসকে আমি অ্যাক্সেস করবো, I think that's a more significant capability. সেটা আসলে ডিপেন্ড করে যে আপনি কতটুকু তথ্য নিচ্ছেন, এক্স্যাক্টলি কি নিচ্ছেন, এবং কর্তৃপক্ষ কতটুকু তথ্য নিতে চাইছে, অনেকটা তার মর্জি বা ইচ্ছার উপর নির্ভর করে। মূলত গুরুত্বপূর্ণ। মিস দা, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ সময় দেওয়ার জন্য। অধ্যাপক শামীম রেজা, এই সময়েও ফুটেজ ফাঁস হওয়া, ফোন আলাপ ফাঁস হওয়া, এই প্রসঙ্গগুলো আসছে। এখন রাজনৈতিক গুণগত পরিবর্তন না হলে এই জায়গায়, অর্থাৎ নজরদারির জায়গায় পরিবর্তন একটা হলো যে উনি যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন সেটা তো প্রযুক্তির আপনি কোনো না কোনোভাবে নজরদারিতে, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা এগুলো যখন ব্যবহার করছেন, এটা অভিবাসনে ব্যবহৃত হচ্ছে, ভিসার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, বাণিজ্যিক ক্ষেত্রে অনেক সময় ডাটাগুলো দিয়ে দেওয়া হয় অন্যকে, এরকম অনেক কিছু আছে। সেটা একটা আপনি বলতে পারেন বৃহৎ প্রেক্ষাপট, যেটা উনিও ব্যাখ্যা করলেন। কিন্তু আমরা যে জায়গায় উদ্বিগ্ন দুটো ক্ষেত্রে, একটা হলো আপনি দেখেন বারবার করে আইনগুলো রেখে দেওয়া হচ্ছে। যদি যে 3টি আইনের কথা বলা হচ্ছে, যে নতুন যে টেলিকমিউনিকেশনস আইন প্রস্তাব করা হচ্ছে সেখানেও নজরদারির এক ধরনের প্রভিশন বা সুযোগ রাখা হচ্ছে। আবার এনটিএমসি বিলোপ হবে কি হবে না, তার কার্যক্রম কোথায় যাচ্ছে কি যাচ্ছে না, আমাদের সুস্পষ্ট কোনো ধারণা নেই। আপনি স্টারলিংকের মতো চুক্তির ক্ষেত্রে বলছেন যে এটা অনেক উদার, একটা ভালো, কিন্তু সেখানে আপনি ক্লসটা রাখছেন। আপনি ব্যারিস্টার স্যারের কথা ধরেন যে শুধু না, এর বাইরেও পুরোনো আইনেও অনেক ধারা রয়েছে, যে ধারা দিয়ে কোনো না কোনোভাবে নজরদারির একটা সুযোগ দেওয়া হচ্ছে। আপনি অপারেটরদের, টেলিকমিউনিকেশন অপারেটরদের বাধ্য করছেন। নীতিমালার জায়গায় এই তার মানে উদ্বেগটা হলো নীতিমালা এটাকে দাপ্তরিকভাবে, আনুষ্ঠানিকভাবে টিকিয়ে রাখছে এবং একই সঙ্গে সুনির্দিষ্টভাবে, এবং আমি যদি বলি উদ্দেশ্য প্রণোদিতভাবে, ডেলিবারেটলি কোনো গোষ্ঠী ব্যক্তির উপর আপনি নজরদারি করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করছেন, স্থাপনাগুলো ব্যবহার করছেন। গণ অভ্যুত্থানের পর অনেক কিছুর বদল ঘটবে এমন আশা অনেকে করেছে। সেটাই দুঃখজনক। দেখুন, দুটো ঘটনা ঘটছে। একটা হলো আপনি যখন পুরনো সরকারের কোনো ফোন আলাপ পাচ্ছেন বা কোনো অনলাইন, আপনি এক ধরনের উদ্দীপিত হচ্ছেন, একটা করে পুলকিত হচ্ছে, কিন্তু আমরা ভাবছি না যে এই জিনিসটা একই জিনিস অন্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে। হয়তো এটার একটা সাক্ষ্য মূল্য আছে, বিচারের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেটা একটা দিক, কিন্তু এটা যে আবার পরবর্তীতে অন্যের উপর ব্যবহার করা হবে না, সেটা নিশ্চয়তা কে দেবে? অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রামে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর আক্রমণ প্রত্যক্ষ করেছে বিবিসি নিউজ। নাবলুসের কাছে সেখানকার গ্রামবাসীদের বাড়িঘর আক্রমণের শিকার হওয়ার সময় সেখানে ছিলেন বিবিসির লুসি উইলিয়ামসন। ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাটিকে কবর দিতে চরমপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাছ কেটে ফেলেছে। রহিমের পরিবার বহু প্রজন্ম ধরে এই জায়গায় জলপাই চাষ করে আসছে। তিনি বলেন, এই সপ্তাহে পাশের পাহাড়ে বসতি স্থাপনকারীরা ঘাঁটি গেড়ে তার গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। রাজনীতির আগুনে অতীতের শেকড়ও যেন কেটে ফেলা হয়েছে। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় থেকেও বড় একটা শক্তি আমাকে এখানে টিকিয়ে রেখেছে। এই মাটির সাথে মিশে আছে আমার পূর্বপুরুষের গন্ধ আর শত শত বছরের সম্পর্ক।
আমরা যখন সেখানে দাঁড়িয়েছিলাম, মুখে মাস্ক পরা কিছু বসতি স্থাপনকারী লাঠি হাতে পাহাড় থেকে দৌড়ে আমাদের দিকে এগিয়ে আসে। এটা ছিল একেবারেই অকারণে আক্রমণ। আমরা রাস্তায় সরে যাচ্ছিলাম, তখন রহিমের কিছু প্রতিবেশী গুলতি আর পাথর নিয়ে চলে আসে, আর একটি কোয়াড বাইকে বসতি স্থাপনকারীরা একটি সাদা ট্রাককে ধাওয়া করে। ট্রাকে ছিল স্থানীয় স্বেচ্ছাসেবী জরুরি সহায়তা কর্মীরা। এটি এখন বসতি স্থাপনকারীদের সঙ্গে স্থানীয় ফিলিস্তিনিদের সরাসরি সংঘর্ষের রূপ নিয়েছে। দুই পক্ষে অংশগ্রহণ বাড়ছে। স্থানীয়রা বলছেন প্রায় প্রতিদিনই এখানে ঘটনা ঘটছে, আর এটি বসতি স্থাপনকারীদের ভূমি দখলের কৌশল। মাঠ ঘিরে চলছে এসব কাজ। এই হামলার গতি আর বিস্তার ছিল চমকে দেওয়ার মতো। ডজন খানিক বসতি স্থাপনকারী পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে। আমরা দেখছিলাম তারা বাড়ি ঘরে ঢুকে পড়ে, গাড়ি আর ঘরবাড়িতে আগুন লাগায়। রাখালরা তাদের পশু নিয়ে পালিয়ে যাচ্ছে, আর পুরো পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই সংঘাত একটি জলপাই বাগান থেকে ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের তাদের জমি থেকে তাড়িয়ে দিচ্ছে। কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে, আর সেনাবাহিনী এসে কিছুই থামাতে পারেনি। পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ফিলিস্তিনি সাহায্য করতে আসে, কিন্তু সেনাবাহিনী মূল রাস্তা বন্ধ করে দেয়। পরে তারা জানায় ফিলিস্তিনিরা টায়ার পুড়িয়েছিল, আর 4 জন ইসরায়েলিকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়। রিফা তার স্বামীকে খুঁজতে যাচ্ছিলেন, যিনি তাদের খামারে আটকে পড়েছেন, কিন্তু সেনাবাহিনী অস্ত্র তাক করে তাকেও ফিরিয়ে দেয়। প্রায় প্রতিদিনই বসতি স্থাপনকারীরা আমাদের উপর হামলা করে। তারা জলপাই গাছ কেটে ফেলে, খামারে আগুন দেয়। এভাবে কি বেঁচে থাকা যায়? কেউ তাদের থামাতে পারে না। আমাদের কিছুই নেই প্রতিরোধ করার মতো। তাদের আছে অস্ত্র, আমাদের কিছুই নেই। যারা হামলায় জড়িত ছিল তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। স্থানীয় বসতি স্থাপনকারী কাউন্সিল বলেছে উভয় পক্ষই কিছু উস্কানিমূলক আচরণ করেছে, তারা এর নিন্দা জানিয়েছে। সেদিন রাতেই পাশের মারিয়া গ্রামে 18 বছর বয়সী হামদান আবু এলিয়াকে ইসরায়েলি সেনারা গুলি করে। পরে তিনি হাসপাতালে মারা যান। আজ তার জানা যায়, তার মা জানান সে বসতি স্থাপনকারীদের লাগানো আগুন দেখতে গিয়েছিল। 18 বছর ধরে লালন পালন করলাম, আর তাকে 1 মিনিটেই হারিয়ে ফেললাম, বলছিলেন তিনি। সেনাবাহিনী জানায় তারা পাথর ও পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় সন্ত্রাসীদের দিকে গুলি চালিয়েছিল। আমি চিৎকার করব না, কাঁদব না। আমি দুঃখিত নই যে সে মারা গেছে। আমি তরুণদের বলি, এই দখলদার অপরাধীদের বিরুদ্ধে যা সম্ভব হয় তা করো। স্থানীয় মসজিদে তাকে বীরের মর্যাদায় বিদায় জানানো হয়। এই সংঘর্ষের ভাষায় প্রতিটি জন্ম আর মৃত্যু যেন এই মাটির সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করে দেয়। প্রতিবেদন দেখছিলাম আমরা, সঙ্গে আছেন অধ্যাপক শামীম রেজা। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যেই টানাপোড়েনের ক্ষেত্র, সেখানে এই ধরনের অর্থাৎ বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর বা তাদের বাড়িঘরে হামলা করছে, এরা কি মাত্রা যোগ করে? খুব দ্রুত আগের প্রসঙ্গে একটু বলি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের এই সংঘর্ষ বা যুদ্ধ গাজার যেটা হলো, সেখানেও কিন্তু প্রচুর নজরদারি প্রযুক্তি ব্যবহার করা আছে। সেটা নিয়ে তো অন্যদিন আমরা আলোচনা করবো। অত্যন্ত অগ্রবর্তী নজরদারি প্রযুক্তি। যে প্রসঙ্গে আলোচনা করা আছে যে বারবার এটা অস্বীকার করে আসছে ইসরায়েল, যে তারা এরকম নতুন বসতি করছে না বা দখল দিচ্ছে না, কিন্তু প্রতিদিনই নতুন নতুন দখল হচ্ছে এবং ফিলিস্তিনিদের সেখান থেকে উৎখাত করা হচ্ছে। বিবিসির এই প্রতিবেদন আমার মনে হয় বিষয়টা প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ অনেক সময় সাক্ষ্য প্রমাণ থাকে না, এই ধরনের ভিডিও চিত্র দেখানো যায় না। আপনি এটা বলছেন, একদিকে ইসরায়েল অত্যন্ত জোরালোভাবে দক্ষিণপন্থার উত্থান ঘটছে এবং দক্ষিণপন্থী কট্টরপন্থীরা সেখানে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছেন এবং তারা এই বিষয়গুলোকে আবারও উস্কে দিচ্ছেন। একটা জিনিস হবে যে হেমিংওয়ের কথা যদি বলি, যে মানুষকে ধ্বংস করা যায় না, ফলে এখানে যত প্রচেষ্টাই নেওয়া হোক না কেন তাদেরকে প্রান্তিকতায় ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে নিদারুণ কষ্টের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, উৎখাতের চেষ্টা করা হচ্ছে, কিন্তু দিনের শেষে সম্ভবত এই প্রকল্প কখনই সফল হয় না, কারণ কোনো জনগোষ্ঠীকে কখনোই ধ্বংস করা যায় না। আচ্ছা, গাজায় দীর্ঘদিন ধরে চলতে থাকা সংঘাতের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি আঞ্চলিক মধ্যস্থতাকারীদের দেওয়া একটি নতুন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো যুদ্ধ থামানো এবং আটক ইসরায়েলি জিম্মিদের
ধাপে ধাপে মুক্তি দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, হামাস কেন এই প্রস্তাবে সম্মত হলো? এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, গাজায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত 62,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আরো অনেকে। এই ভয়াবহ মানবিক পরিস্থিতি হামাসকে একটি সমঝোতার পথে হাঁটতে বাধ্য করেছে। যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গন থেকেও। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি হওয়া এই প্রস্তাবে রাজি হওয়াটা তাই হামাসের জন্য কূটনৈতিকভাবে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, 60 দিনের প্রাথমিক যুদ্ধবিরতির মধ্যে হামাস তাদের হাতে থাকা প্রায় 50 জিম্মির অর্ধেককে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি হতে পারে। হামাস বহুদিন ধরেই ফিলিস্তিনি বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে, তাই জিম্মি বিনিময়ের এই সম্ভাবনা তাদের সম্মতির অন্যতম কারণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ চুক্তি মানবেন না। তবে হামাস মনে করছে, আংশিক সমঝোতার মধ্য দিয়েই তারা বাড়তি সময় পেতে পারবে। এই সময়টাকে তারা রাজনৈতিক ও সামরিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ হিসেবে দেখছে। গত মাসে আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল গাজায় আরো কঠোর সামরিক অভিযান শুরু করেছে। সামনে এসেছে গাজা সিটি দখলের পরিকল্পনাও। এই বাস্তবতায় তীব্র সামরিক চাপে পড়েছে হামাস। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়ে তারা হয়তো কিছুটা সময় নিতে চায়, যাতে ভবিষ্যৎ কৌশল সাজাতে পারে। হামাস স্পষ্ট করে জানিয়েছে তারা একটি সমন্বিত চুক্তি চায়, যাতে যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা থাকে। তাই আপাতত যুদ্ধবিরতিতে রাজি হওয়া তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ হিসেবেও দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ, বন্দি বিনিময়ের সম্ভাবনা এবং যুদ্ধের চাপ সবকিছু মিলিয়েই নতুন প্রস্তাবে রাজি হতে বাধ্য করেছে হামাসকে। এখন দেখার বিষয়, ইসরায়েল এই প্রস্তাবে কি প্রতিক্রিয়া জানায় এবং তা গাজার ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও যুক্তরাষ্ট্রে ডেকে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। ডাকা হয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্র ইউরোপের শীর্ষ নেতাদেরও। উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ থামানো ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই উদ্দেশ্য এখনো সফল হয়নি, শান্তি চুক্তির স্পষ্ট অঙ্গীকার পাওয়া যায়নি। তবে এর বাইরেও বৈঠকে ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ইউরোপের শীর্ষ নেতাদের। আর সেই আলোচনার 4টি মূল বিষয় জানবো বিবিসির প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। জেলেনস্কি ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করেছেন, যাতে পুতিন এবং জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজন করা যায়। আর এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের পর ত্রিপাক্ষিক বৈঠকে তিনি নিজেও উপস্থিত থাকবেন। আর এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন পুতিনের এক উপদেষ্টাও। তিনি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রায় 40 মিনিট ধরে পুতিনের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এ কথা যদি সত্য হয়, তাহলে খুব শীঘ্রই এক টেবিলে দেখা যেতে পারে দুই শত্রু পক্ষের নেতাকে। আর এটি হলে তা হবে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন জেলেনস্কির প্রথম সাক্ষাৎ। অবশ্য জেলেনস্কি অনেক দিন ধরেই পুতিনের সঙ্গে দেখা করতে চাইছিলেন, যদিও জেলেনস্কির এই চাওয়াকে কৌশল হিসেবেই দেখেন অনেকে। কেননা জেলেনস্কি জানেন রুশ প্রেসিডেন্ট তার সেই আহ্বানে সাড়া দেবেন না, আর এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করবেন পুতিন আসলে শান্তি চায় না। বাস্তবেও ঘটেছে তাই। মস্কো বারবার প্রত্যাখ্যান করেছে কিয়েভের আহ্বান। ইউক্রেন সব সময় বলে এসেছে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা প্রয়োজন, কেননা সমঝোতায় এসে শান্তি চুক্তি হতে সময় লাগবে। আর এর সময় রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে পারে। অথচ ট্রাম্প বলছেন উল্টো কথা। তার ভাষ্য, যুদ্ধ শেষ করতে আলোচনার আগে যুদ্ধবিরতি ঘোষণার কোনো প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্টের এমন কথায় যে আশ্বস্ত হতে পারেননি ইউরোপের নেতারা, সেই প্রমাণ মিলে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের কথাতেও। তার ভাষ্য, আমি কল্পনাও করতে পারছি না পরবর্তী বৈঠকটি যুদ্ধবিরতি ছাড়া হবে। কাজেই আসুন আমরা এটি নিয়ে কাজ করি এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করি। দিন তিনেক আগেই ট্রাম্পের সঙ্গে দেখা করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পুতিন। জানিয়েছেন ইউক্রেনকে ন্যাটোর অংশ হতে দেবেন না তিনি।
এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আশাবাদ দিতে বলেছেন ট্রাম্প। তবে আশ্বাস দিয়েছেন যুদ্ধ শেষ হলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে, আর এতে যে পুতিনও রাজি সে কথাও জানিয়েছেন তিনি। যদিও ইউক্রেনকে ঠিক কি ধরনের সাহায্য দেবেন, মার্কিন সেনা পাঠাবেন কিনা সে বিষয়ে পরিষ্কার কিছুই বলেননি ট্রাম্প। বরং তিনি বলেছেন ইউক্রেনের প্রথম ডিফেন্স হবে ইউরোপ, তবে আমরা এতে যুক্ত থাকব। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি পেয়ে খুশি হয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $90 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তিও করে এসেছেন তিনি, যাতে থাকবে বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। বিপরীতে ইউক্রেনের ড্রোন কিনবে যুক্তরাষ্ট্র, যা তাদের দেশীয় উড়োজাহাজ উৎপাদনে কাজে লাগবে। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ফেব্রুয়ারিতেই ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর হন ট্রাম্প। হোয়াইট হাউসে ডেকে আনেন জেলেনস্কিকে। তবে সে দফায় ট্রাম্পের তোপের মুখে নাজেহাল হতে হয়েছিল তাকে, যে কারণে এ দফায় ট্রাম্পকে খুশি করতে বেশ কৌশল অবলম্বন করেছেন জেলেনস্কি। হোয়াইট হাউসে প্রবেশের প্রথম মিনিটেই 6 বার মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। আগেরবার টি শার্ট পরলেও এবার সুবোধ বালকের মতো পরিপাটি ড্রেস পরে এসেছেন। এছাড়া ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে তার স্ত্রীর একটি চিঠিও পৌঁছে দিয়েছেন। জেলেনস্কির মতো প্রায় একই রকম আচরণ ছিল বৈঠকে উপস্থিত হওয়া ইউরোপের বাকিদেরও। ট্রাম্পকে প্রশংসা করেছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। তার ভাষ্য, আপনার নেতৃত্বের জন্য আমি সত্যিই আপনাকে ধন্যবাদ দিতে চাই। আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আগের তুলনায় রাশিয়ার মনোভাব বদলেছে, যা সম্ভব হয়েছে কেবল ট্রাম্পের কারণেই। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।